বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম কোদাল দিয়ে একজন মাটি কোপাচ্ছে। একবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি তাকে দেখছি। পাশে কাপড় দিয়ে মোড়া লম্বা মতো, ওটা কি? বাংলা অডিও গল্পের চ্যানেলে আপনাকে স্বাগতম। এখন আপনি শুনবেন হুমায়ূন আহমেদের বিখ্যাত ছোট গল্প শব যাত্রা। পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। ঘোর নাস্তিক যে মানুষ, তাকেও বিশেষ ক্ষেত্রে খুব দুর্বল হতে দেখা যায়। আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম। তার ঠোঁটে একবার একটা গ্রোথের মতো হলো। ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যান, মালিবাগের পীর সাহেবের মুরিদ হলেন। বায়োপসির পর ধরা পড়ল যে গ্রোথের ধরন খারাপ না, লোকালাইজড গ্রোথ। ভয়ের কিছুই নেই, অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবারও নাস্তিক হয়ে পড়লেন, ভয়াবহ ধরনের নাস্তিক। অঙ্ক কষে প্রমাণ করে দিলেন যে ঈশ্বর সমান শূন্য স্কোয়ার এবং আত্মা ইকুয়াল 0। যাই হোক, মানুষের চরিত্রের এই দ্বৈত ভাব আমাকে বিস্মিত করে না। প্রচণ্ড রকম ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যেও আমি অবিশ্বাসের কাজ দেখেছি। আমার কাছে এটাই স্বাভাবিক মনে হয়। এর বাইরে কিছু দেখা মানে অস্বাভাবিক কিছু দেখা। আমি এইরকম একজন অস্বাভাবিক চরিত্রের কথা এই গল্পে বলবো। চরিত্রের নাম মোতালেব। এটা অবশ্য তার কাল্পনিক নাম। বয়স 50 থেকে 55, ভীষণ রোগা এবং প্রায় তালগাছের মতো লম্বা একজন মানুষ। চেইন স্মোকার। মাথায় কিছু অসুবিধা আছে বলেও মনে হয়। নিতান্তই অপরিচিত লোককেও এই ভদ্রলোক শীতল গলায় বলে ফেলতে পারেন, ভাই, কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন মহামূর্খ। মোতালেব সাহেবের সঙ্গে আমার পরিচয় এক বিয়ের বাড়িতে। সেদিন ওই বিয়ের বাড়িতে কি একটা সমস্যা হয়েছে, কাজই পাওয়া যাচ্ছে না, কিংবা এই জাতীয় কিছু। বরপক্ষীয় এবং কনেপক্ষীয় লোকজন বিমর্ষ মুখে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গল্প করছে। আমি একটা দলের সঙ্গে জুটে গেলাম। সেখানে জনৈক অধ্যাপক বিগ ব্যাং এবং এক্সপান্ডিং ইউনিভার্স সম্পর্কে কথা বলছেন। শ্রোতারা বড় বড় চোখ করে তা শুনছে। ভদ্রলোক ব্ল্যাক হোল সম্পর্কে কথা বলা শুরু করেছেন। তখন একটা নাটকীয় ব্যাপার ঘটল। রোগা এবং লম্বা একজন শুকনো মুখের মানুষ বললেন, ভাই, কিছু মনে করবেন না, আপনি একজন মহামূর্খ। অধ্যাপক ভদ্রলোক নিজেকে সামলাতে কিছুটা সময় নিলেন। পুরোপুরি সামলাতে পারলেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি আমাকে মহামূর্খ বললেন? মোতালেব বলল, জি। অধ্যাপক সাহেব গম্ভীর গলায় বললেন, কেন বললেন জানতে পারি? মোতালেব বলল, অবশ্যই জানতে পারেন। আপনি আপনার বক্তব্য শুরুই করেছেন ভুল তথ্য দিয়ে। বলছেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ধরা পড়েছে ইনফ্রারেড। তা পড়েনি, ধরা পড়েছে মাইক্রোওয়েভে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি স্বীকার্যই হচ্ছে স্পেস এবং টাইমের জন্ম বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে। আপনি বললেন ভিন্ন কথা। কোনো কিছু না জেনে একটার সঙ্গে আরেকটা মিলিয়ে কি সব উল্টোপাল্টা কথা বলছেন। অধ্যাপক ভদ্রলোক রাগে তোতলাতে তোতলাতে বললেন, আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি না, একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু মোতালেব বলল, বিজ্ঞান ঠাকুরমার ঝুলি না যে যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন। ভদ্রলোক সিগারেটের লম্বা টান দিয়ে অন্যদিকে সরে গেলেন। আমি গেলাম তার পেছন পেছন। মজার চরিত্র, কথা বলা দরকার। যতটুকু মজার চরিত্র ভেবে ভদ্রলোকের কাছে গেলাম, দেখা গেল চরিত্র তার চেয়েও মজার। ভদ্রলোকের বিষয় পদার্থবিদ্যা নয়, সাইকোলজি। পদার্থবিদ্যা হচ্ছে তার শখ।
এই শখ মেটাবার জন্য রীতিমতো শিক্ষক রেখে অঙ্ক এবং পদার্থবিদ্যা শিখেছেন। এই জাতীয় লোকদের সঙ্গে সহজে বন্ধুত্ব হয় না। আমি লক্ষ্য করেছি এরা সচরাচর সন্দেহবাতিকগ্রস্ত হয়ে থাকে। এই লোককেও দেখা গেল সেই রকম। একদিন বেশ বিরক্ত হয়েই বলল, আপনি দেখি মাঝে মাঝেই আমার কাছে আসেন, বিষয়টা কি বলেন তো? আমি বললাম, বিষয় কিছুই না। কিন্তু তিনি বললেন, বিষয় কিছু না বললে তো হবে না, এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। আমি হাসি মুখে বললাম, ক্লাসিক্যাল মেকানিক্স। তাই বলে কিন্তু ভাই মোতালেব সাহেব, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল আপনি ভুলে যাচ্ছেন। একটি বস্তুকে পুরোপুরি আপনি কিন্তু জানেন না। যখন অবস্থান জানেন, তখন সঠিক গতি কি তা কিন্তু জানেন না। কিন্তু মোতালেব সাহেব বললেন, আপনার সঙ্গে কুতর্কে যেতে চাচ্ছি না। আপনি স্পষ্ট করে বলুন কি জন্য আমার কাছে আসেন। মদ্যপানের লোভে? আমি ঝামেলা এড়াবার জন্য বললাম, জি। তিনি বললেন, ভালো কথা। আমার পেছনে অনেকেই ঘোরে এবং তাদের উদ্দেশ্য একটাই, বিনা পয়সায় মদ্যপান। তৃষ্ণার্ত মধ্যবিত্ত বাঙালি মদ্যপান করতে চায়, তবে তার নিজের বাসায় নয়, অন্যের বাসায়, যাতে স্ত্রী জানতে না পারে। নিজের পয়সায় না, অন্যের পয়সায়, যাতে টাকা পয়সাও খরচ না হয়। অদ্ভুত মধ্যবিত্তের চরিত্র। আমি বললাম, আপনি মনে হচ্ছে মধ্যবিত্তের ওপর খুব বিরক্ত। অফকোর্স বিরক্ত, তিনি বললেন। মধ্যবিত্ত হচ্ছে সমাজের একটা ফাজিল অংশ, আনকন্ট্রোলড গ্রোথ। এই মধ্যবিত্তের প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় কাজিনের সাথে, প্রথম যৌনতার অভিজ্ঞতা হয় বাড়ির কাজের মেয়ের সাথে, প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় অন্যের পয়সায়। এখন বলুন, আপনাকে কি দেব? স্কচ ক্লাব আছে, জিন আছে, ভদকা আছে, কয়েক পদের হুইস্কিও আছে। আর আপনার যদি মিক্সড ড্রিঙ্ক পছন্দ হয়, তাহলে তাও বানিয়ে দেব। ইউ নেম ইট, আই উইল মেক ইট। আমি বললাম, কিছু মনে করবেন না ভাই, আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। বিনা পয়সায় মদের লোভে না, আপনার সঙ্গে পরিচিত হবার লোভেই আমি আসি। তিনি বিস্মিত হয়ে বললেন, আমাকে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে হয়? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি এই নিয়ে ৩ বার বিয়ে করেছি। কোনো স্ত্রী আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে করেননি। প্রথম জন অনেক কষ্টে ২ বছরের মতো টিকেছিল, বাকি ২ জন ১ বছরও টেকেনি। আমি বললাম, না টেকায় আপনি মনে হয় খুশিই হয়েছেন। তিনি বললেন, হ্যাঁ হয়েছি। স্ত্রীরা স্বামীদের স্বাধীনতায় হাত দিতে পছন্দ করে, শুধু শুধু নানান বায়নাক্কা। মদ খেতে পারবে না, রাত জেগে পড়তে পারবে না, জুয়া খেলতে পারবে না। আরে কি মুশকিল! আমার সব কথাই কথা বলো কেন? আমি কি তোমার কোনো ব্যাপারে মাথা গলাই? আমি কি বলি, নীল শাড়ি পরতে পারবে না, লাল শাড়ি পরতে হবে, হাই হিল পরতে পারবে না, ফ্ল্যাট স্যান্ডেল পরবে? কখনো বলি? বলি কখনো? না, বলি না। আমি ওদেরকে ওদের মতোই থাকতে বলি। আমি নিজে থাকতে চাই আমার মতো, ওরা তা দেবে না। আমি বললাম, এই যে এখন একা একা বাস করছেন, আপনি কি মনে করেন আপনি সুখী? তিনি বললেন, হ্যাঁ সুখী। মাঝে মাঝে একটু দুঃখ দুঃখ ভাব চলে আসে, তখন মদ্যপান করি। প্রচুর পরিমাণেই করি। পুরোপুরি মাতাল হতে চেষ্টা করি, কিন্তু পারি না। শরীর যখন আর অ্যালকোহল অ্যাকসেপ্ট করতে পারে না, তখন বমি করে ফেলে দেয়। কিন্তু মাতাল হতে দেয় না। কেন দেয় না, তারও একটা কারণ আছে। আমি বললাম, কি কারণ? তিনি বললেন, বলবো, আর একদিন বলবো। এখন বলেন কি খাবেন? আজকের আবহাওয়াটা ব্লাডি মেরির জন্য খুবই আইডিয়াল। দেব একটা ব্লাডি মেরি বানিয়ে? জিনিসটা স্বাস্থ্যের জন্যও ভালো, প্রচুর টমেটোর রস দেয়া হয়। ভদ্রলোকের সঙ্গে আমার ভালোই খাতির হলো। মাসে ২-১ বার তার কাছে যাই। বিচিত্র সব বিষয় নিয়ে কথা হয়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, অ্যান্টিম্যাটার, লাইফ আফটার ডেথ। ভদ্রলোকের নাস্তিকতা দেখার মতো। যা বলবেন বলবেন, কোথাও সংশয়ের কিছু রাখবেন না। আমার মতো আরও অনেকেই আসে, তবে তাদের মূল আগ্রহ জলযাত্রায়।
একবার আমাদের আড্ডায় এক ভদ্রলোক একটি ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কথা বলছিলেন। তার বক্তব্য ছিল এইরকম: শ্রাবণ মাসে একবার তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। বাড়ি স্টেশন থেকে অনেকখানি দূর। সন্ধ্যাবেলায় ট্রেন এসে পৌঁছানোর কথা। পৌঁছাতে পৌঁছাতে রাত ৯টা বেজে গেল। গ্রাম দেশে রাত ৯টা মানে নিশুতি রাত। ঝড় বৃষ্টি হচ্ছে। স্টেশনে একটা লোকও নেই। একা একাই রওনা হলাম। কিছু দূর যাবার পর হঠাৎ দেখি আমার আগে আগে কে যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। এতক্ষণে কাউকে দেখিনি। এখন এই সাইকেলে করে কে যাচ্ছে? আমি বললাম, কে? কে যায়? কেউ জবাব দিল না। লোকটা একবার শুধু মুখ ফিরিয়ে তাকালো। আমি সঙ্গে সঙ্গে চিনলাম, যে সাইকেলে বসে আছে তার নাম পরমেশ। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। বছর তিনেক আগে সে নিউমোনিয়ায় মারা যায়। গল্পের এই পর্যায়ে মোতালেব সাহেব বাজখায় গলায় বললেন, স্টপ! আপনি বলতে চাচ্ছেন আপনার এক মৃত বন্ধু সাইকেল চালিয়ে আপনার পাশে পাশে যাচ্ছিল? তিনি বললেন, হ্যাঁ। মোতালেব সাহেব বললেন, মনে হচ্ছে আপনার সাহস দেবার জন্যই সে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। লোকটি বলল, তা হতে পারে। মোতালেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে আপনার বন্ধু মরে ভূত হয়েছেন। আপনাকে সাহস দেবার জন্য আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। এখন সমস্যা হলো সাইকেল। এই সাইকেল মরে সাইকেল ভূত হবে না। যদি না হয় তাহলে আপনার ভূত বন্ধু সাইকেল পেল কোথায়? যিনি গল্প করছিলেন তিনি থমকে গেলেন। মোতালেব সাহেব বললেন, স্বীকার করলাম, অবশ্যই তর্কের খাতিরে যে মানুষ মরে ভূত হতে পারে। তাই বলে কাপড় মরে তো কাপড় ভূত হবে না। আমরা যদি ভূত দেখি তাদের ন্যাংটো দেখা উচিত। ওরা কাপড় পায় কোথায়? সবসময় দেখা যায় ভূত একটা সাদা কাপড় পরে থাকে। এর মানে কি? মজার ব্যাপার হচ্ছে, এই ঘোর নাস্তিক প্রচণ্ড যুক্তিবাদী মানুষের কাছ থেকে আমি অবিশ্বাস্য একটা গল্প শুনি। যেভাবে গল্পটি শুনেছিলাম অবিকল সেইভাবে বলছি। গল্পের শেষে মোতালেব সাহেব কিছু ব্যাখ্যা দেবার চেষ্টা করেছিলেন। অপ্রয়োজনীয় বিধায় সেই ব্যাখ্যা আমি দিচ্ছি না। বৈশাখ মাসের এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় মোতালেব সাহেব তার গল্প বলা শুরু করলেন। এই যে লেখক ভাই, ইন্টারেস্টিং অভিজ্ঞতার একটা গল্প শুনবেন। একটা কন্ডিশনে ঘটনাটা বলতে পারি। চুপ করে শুনে যাবেন। কোনো প্রশ্ন করতে পারবেন না এবং ঘটনাটা বিশ্বাস করতে পারবেন না। আমি বললাম, বিশ্বাস করলে অসুবিধা কি? তিনি বললেন, অসুবিধা আছে। আমার মাধ্যমে কোনো অবৈজ্ঞানিক ব্যাপার প্রচার পাবে তা হবে না। তা হতে দেওয়া যায় না। আপনি যদি ধরে নেন এখন যা শুনছেন তা একটা গল্প, মজার গল্প, তাহলেই আপনাকে বলতে পারি। আমি বললাম, এই গল্পটি কি আমি কোথাও ব্যবহার করতে পারি? মোতালেব সাহেব বললেন, পারেন। কারণ গল্প উপন্যাসকে কেউ গুরুত্ব দেয় না। সবাই ধরেই নেয় এগুলো বানানো ব্যাপার। আমি বললাম, তাহলে চলুন শুরু করি। ভদ্রলোক পরপর 4 পেগ মদ্যপান করলেন। তার মদ্যপানের ভঙ্গিও অদ্ভুত। ওষুধের মেজারিং গ্লাস ভর্তি করে হুইস্কি নেন। এক ফোঁটাও পানি মেশান না। ঢক করে পুরোটা মুখে ফেলে দেন, কিন্তু গিলে ফেলেন না। কুলকুচার মতো শব্দ হয়। তারপর এক সময় ঘোট করে গিলে ফেলে বলেন, কেন যে মানুষ এইসব ছাইপাশ খায়? বলেই আবার খানিকটা নেন। যাই হোক, ভদ্রলোকের জবানিতে মূল গল্পে যাচ্ছি। তখন আমার বয়স 24। এমএ পাশ করেছি। ধারণা ছিল খুব ভালো রেজাল্ট হবে। বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে এন্ট্রি পেয়ে যাব। কিন্তু তা হয়নি। এমএর রেজাল্ট খুব খারাপ হলো। কেন হলো তা কিছুতেই বুঝতে পারছি না। পরীক্ষা ভালো দিয়েছি। একটা গুজব শুনতে পাচ্ছি। জনৈক অধ্যাপক রাগ করে আমাকে খুবই কম নম্বর দিয়েছেন। এই গুজব অমূলক নাও হতে পারে। অধ্যাপকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। 2-1 জন আমাকে বেশ পছন্দ করেন। আবার কেউ কেউ আছেন আমার ছায়াও সহ্য করতে পারেন না। যা বলছিলাম,
রেজাল্টের পর মনটা খুব খারাপ হয়ে গেল। বাবা খুব রাগারাগি করলেন। হিন্দি ভাষায় বললেন, নিকালো, আভি নিকালো। আমি ঠান্ডা গলায় বললাম, চলে যাচ্ছি, হিন্দি বলার দরকার নেই। এই বলে সুটকেস গুছিয়ে বের হয়ে পড়লাম। আমি খুবই সচ্ছল পরিবারের ছেলে। খালি হাতে ঘর থেকে বের হলাম না। কাজেই খালি হাতে ঘর থেকে বের হলাম না। সঙ্গে এক গাদা বই, বিশাল একটা খাতা, ১ ডজন বল পয়েন্ট। সেই সময় আমার লেখালেখির বাতিক ছিল। একটা ডিটেকটিভ উপন্যাস শুরু করেছিলাম, যে উপন্যাসের মূল ডিটেকটিভ খুন করে। ইন্টারেস্টিং একটা গল্প। যাই হোক, বাড়ি থেকে বের হয়েও খুব একটা দূরে গেলাম না। একটা হোটেলে ঘর ভাড়া করে রইলাম। দেখি সেখানে কাজ করার খুবই অসুবিধা, সারাক্ষণ হইচই। কিছু কিছু কামরায় রাত দুপুরে মদ খেয়ে মাতলামিও করে, মেয়ে ছেলেও নিয়ে আসে। হোটেল ছেড়ে দিয়ে শহরতলিতে একটা বেশ বড় বাড়ি ভাড়া করলাম। এক জজ সাহেব শখ করে বাড়ি বানিয়েছিলেন। তার শখ হয়তো এখনো আছে। ছেলে মেয়েদের শখ মিটে গেছে। এই বাড়িতে এখন কেউ আর আসে না। একজন কেয়ারটেকার কাম মালি কাম দারোয়ান আছে। বাড়ির পুরো দায়িত্ব তার। লোকটিকে দেখে মনে হয় বদলোক। আমাকে যে বাড়ি ভাড়া দিয়েছে, মনে হচ্ছে নিজ দায়িত্বেই দিয়েছেন। ভাড়ার টাকা মালিকের কাছে পৌঁছাবে বলে মনে হলো না। ওটা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নেই। পৌঁছালে পৌঁছাবে, না পৌঁছালে নেই। আমার ১ মাস থাকার কথা, সেটা থাকতে পারলেই হলো। নিরিবিলি বাড়ি আমার খুবই পছন্দ হলো। লেখালেখির জন্য চমৎকার একটা জায়গা। কেয়ারটেকারের নাম ইয়াকুব। বয়স ৪৫-এর কাছে। রিপালসিভ ধরনের চেহারা, তবে গলার স্বরটি অতি মধুর। আমি একাই এই বাড়িতে থাকব শুনে সে বিস্মিত গলায় বলল, স্যার কি সত্যি সত্যি একা থাকবেন? আমি বললাম, হ্যাঁ। ইয়াকুব বলল, বিষয়টা কি? আমি বললাম, বিষয় কিছুই না, পড়াশোনা করব, লেখালেখি করব। ইয়াকুব আবারও বলল, আর খাওয়া দাওয়া? হোটেল এখানে পাবেন কোথায়? সেই যদি শহরে যান, ৫ মাইলের ধাক্কা। আমি বললাম, রান্না করে দেবে এমন কাউকে পাওয়া যাবে না, টাকা পয়সা দেব। ইয়াকুব বলল, আপনি বললে আমি রেঁধে দেব, খেতে পারবেন কিনা সেটা হলো কথা। আমি বললাম, পারব, খাওয়া নিয়ে আমার কোনো খুঁতখুঁতানি নেই। ইয়াকুব বলল, আর একটা জিনিস বলে রাখি স্যার, মুরগি ছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না। হাটবারে মাছ টাছ পাওয়া যায়, হাটবারের দেরি আছে। আর চালটা স্যার একটু মোটা আছে। আপনার নিশ্চয়ই চিকন চাল খেয়ে অভ্যাস। আমি বললাম, চিকন চাল খেয়ে অভ্যাস ঠিকই, তবে মোটা চালে অসুবিধা হবে না। তবে ভাত যেন শক্ত না হয়, শক্ত ভাত আমি খেতে পারি না। দেখা গেল লোকটি রান্নায় দ্রৌপদী না হলেও তার কাছাকাছি। দুপুরে খুব ভালো খাওয়ালো, রাতেও নতুন নতুন পদ রান্না করল। আমি তো অবাক হয়ে গেলাম। রাতে খেতে খেতে বললাম, এত ভালো রান্না শিখলেন কোথায়? ইয়াকুব মুখ গম্ভীর করে বলল, আমার স্ত্রীর কাছে শিখেছি, খুব ভালো রাঁধতে পারত। আমি বললাম, পারত বলছেন কেন, এখন কি পারে না? ইয়াকুব আবারও গম্ভীর হয়ে গেল। ভাবলাম নিশ্চয়ই খুব ব্যক্তিগত কোনো ব্যাপার। এখন আর প্রশ্নের জবাব পাওয়া যাবে না। তবে সহজেই নিজেকে সামলে নিল। সহজ স্বরে বলল, এখন পারে কি পারে না তা তো জানি না স্যার, সে আমার সঙ্গে থাকে না। আমি বললাম, কোথায় থাকে? ইয়াকুব বলল, জানি না কোথায় থাকে, ওর চরিত্র খারাপ ছিল, এর তার সাথে যোগাযোগ ছিল। বিশ্রী একটা অবস্থা, বলার মতো না। অনেক দিন দরবার করেছি, কিন্তু লাভ হয় নাই। তারপর ৭ বছরের ২ মেয়ে ঘরে রেখে পালিয়ে গেল। বুঝে দেখেন কত বড় হারামি। আমি বললাম, কতদিন আগের কথা? ইয়াকুব বলল, বছর ২ তো হবেই। আমি বললাম, কোনো খবর পাওয়া যায়নি? ইয়াকুব বলল, মোড়লগঞ্জ বাজারে নাকি দেখা গিয়েছিল। আমার কোনো আগ্রহ ছিল না, খোঁজ নেই নাই।
এদের জীবনে এই জাতীয় কিচ্ছা কাহিনী শুনতে সাধারণত ভালোই লাগে। আমার লাগল না। আমাদের সবার জীবনেই একান্ত ব্যক্তিগত কিছু সমস্যা আছে। সেই সব নিয়ে মাথা ঘামালে চলে না। কিন্তু ইয়াকুব মনে হলো কথা বলবেই। জীবনে বড় ভুল কি করেছিলাম জানেন স্যার? সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছিলাম। ডানাকাটা পরী বিয়ে করেছিলাম। আমি বললাম, বউ কি খুব সুন্দর ছিল? ইয়াকুব বলল, আগুনের মতো ছিল। আগুন থাকলেই পোকামাকড় আসে। তাই হলো। আমার জীবন হলো অতিষ্ঠ। একদিন মোড়লগঞ্জের বাজারে গেছি। ফিরে এসে দেখি সদর দরজা বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম। কেউ দরজা খোলে না। শেষে ধূপ করে জানালা দিয়ে লাফ দিয়ে কে যেন দৌড় দিল। আমি বউরে বললাম, এ কে? বউ বলল, আমি কি জানি কে। ইয়াকুব একের পর এক বউয়ের কীর্তি কাহিনী বলতে লাগল। আমি একসময় বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে, বাদ দাও এসব কথা। ইয়াকুব বলল, বাদ দিতে চাইলেও বাদ দেওয়া যায় না। ৩ বার সালিশি বসল। সালিশিতে ঠিক হলো বউরে তালাক দিতে হবে। কিন্তু আমি তালাক দিলাম না। মন মানল না। তার ওপর যমজ মেয়ে আছে। এর ফল হইল এই। আমি বললাম, স্ত্রী কোথায় আছে তুমি জানো না? ইয়াকুব বলল, জি না স্যার। আমি বললাম, মেয়েরা কি তোমার সঙ্গেই থাকে? ইয়াকুব বলল, জি। কি নাম মেয়েদের? ইয়াকুব বলল, যমজ মেয়ে হয়েছিল জনাব। তুহিন একজনের নাম, তুষার আরেকজনের নাম। নাম রেখেছিল মেয়ের মা। আমি বললাম, বাহ, খুব ভালো তো। ইয়াকুব বলল, কোনো কিছু দরকার লাগলে এদের বলবেন। মেয়েরা এখানেই থাকে, ডাক দিলেই আসবে। আমি বললাম, না না, আমার কিছু লাগবে না। ইয়াকুব বলল, বিরক্ত করলেও বলবেন, থাবড়া দিয়ে গাল ফাটাইয়ে দিব। মেয়েগুলি বেশি সুবিধার হয় নাই, মায়ের খাসিলত পেয়েছে। সারা দিন সাজগোজ করে। একবার পায়ে আলতা, আরেকবার তো ঠোঁটে লিপস্টিক। আমি বললাম, ওরা স্কুলে পড়ে না? ইয়াকুব বলল, আরে ধুর, পড়াশোনা। এরা যায় আর আসে। মেয়ে দুটিকে আমার অবশ্য খুবই পছন্দ হলো। দুজনেই হাস্যমুখ, সারাক্ষণ হাসছে, সব সময় সেজেগুজে আছে। কাজেরও খুবই উৎসাহ। যদি বলি, এই ১ গ্লাস পানি দাও তো, অমনি ছুটে যাবে। দুজনই ২ হাতে ২টো গ্লাস ভর্তি পানি নিয়ে এসে বলবে, চাচা আমারটা নেন। আরেকজন বলবে, চাচা আমারটা নেন। আধা গ্লাস পানি খেলেই যেখানে চলত, সেখানে বাধ্য হয়ে ২ গ্লাস পানি খায়, যাতে মেয়ে দুটো মনে কোনো কষ্ট না পায়। স্নেহ নিম্নগামী। যত দিন যেতে লাগলো, বাচ্চা দুটোকে আমার ততই পছন্দ হতে লাগলো। ছোটখাটো কিছু উপহারও কিনে দিলাম। দুজনের জন্য ২টো রং পেন্সিলের সেট, ছোট ছোট আয়না। যাই পাই ওরা আনন্দে লাফায়। বড় ভালো লাগে দেখতে। ওই বাড়িতে দেখতে দেখতে ১১ দিন কেটে গেল। ১২ দিনের দিন একটা ঘটনা ঘটল। ঘটনাটা বলার আগে পারিপার্শ্বিক অবস্থার একটা বর্ণনা দিয়ে নেই। আমার বাড়িটা পশ্চিমমুখী। বাড়ির সামনে এবং পেছনে আমন ধানের মাঠ। বাড়ির ওপরে জংলা ধরনের জায়গা। একসময় নিবিড় বাঁশবন ছিল, এখন পাতলা হয়ে গেছে। দক্ষিণে উকিল বাড়ির বিশাল বাগান। সেই বাগানে আম, জাম, লিচু থেকে শুরু করে আতাফলের গাছ পর্যন্ত আছে। একজন বেঁটেখাটো দাড়িওয়ালা মালী সেই বাগান পাহারা দেয়। আমার সঙ্গে দেখা হলেই গভীর বিনয়ের সঙ্গে জানতে চাই, স্যারের শরীরটা কি ভালো? ঘুমের কোনো ডিস্টার্ব হয় নাই তো? আমি প্রতিবারই বিস্মিত হয়ে বলি, ঘুমের ডিস্টার্ব হবে কেন? মালী বলতো, শহরের মানুষ হঠাৎ গ্রামে আইসা পড়লেন, এই জন্যই জিগায়। আমি বললাম, আমার ঘুম খাওয়া দাওয়ার কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না। মালী বলল, অসুবিধা হইলে কইবেন, ভয় ডর পাইলে ডাক দিবেন। আমার নাম বদরুল। আমি রাতে ঘুমাই না, জাগান থাকি। আমি বললাম, ঠিক আছে বদরুল, যদি কখনো প্রয়োজন হয় তোমাকে ডাকব। ১১ দিনের দিন প্রয়োজন বোধ করলাম। দিনটা সোমবার।
সকাল থেকেই মেঘলা ছিল। দুপুর থেকে তুমুল বর্ষণ শুরু হলো। এর মধ্যে ইয়াকুব এসে বলল, স্যার, একটা বিরাট সমস্যা। তুহিনের গলা ফুইলা কি যেন হইছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। ওরে তো স্যার, ডাক্তারের কাছে নেওয়া দরকার। আমি সাথে সাথেই মেয়েটাকে দেখতে গেলাম। খুবই খারাপ অবস্থা। শুধু গলা না, সমস্ত মুখ ফুলে গেছে। কি কষ্টে যে নিঃশ্বাস নিচ্ছে সেই জানে। মেয়েটার শরীর এত খারাপ, অথচ এরা আমাকে কিছুই বলেনি। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি বললাম, এক মুহূর্তও দেরি করা যাবে না, তুমি এক্ষুনি মেয়েকে হাসপাতালে নিয়ে যাও। ইয়াকুব বলল, কিন্তু স্যার, আপনার খাওয়া দাওয়া। আমি বললাম, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, চাল ফুটিয়ে নিতে পারবো, একটা ডিমও ভেজে নেব, তুমি দেরি করো না। আমি ইয়াকুবকে কিছু টাকাও দিলাম। সে ঘণ্টাখানেকের মধ্যে দুই মেয়েকে একটা গরুর গাড়িতে তুলে রওনা হয়ে গেল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কেন যেন মনে হলো মেয়েটা বাঁচবে না। আমি থাকি দোতলার দক্ষিণমুখী একটা ঘরে। ঘরটা বিশাল, দুদিকে জানালা আছে। আসবাবপত্র বলতে পুরনো একটা খাট, খাটের পাশে টেবিল, লেখার টেবিলে হ্যারিকেন ছাড়াও মোমদানে মোমবাতি। লেখালেখির জন্য শুধু হারিকেনের আলোই যথেষ্ট নয় বলেই মোমবাতির ব্যবস্থা। কেন জানি সন্ধ্যার পর থেকে আমার একটু ভয় ভয় করতে লাগল। বিছানায় বসে লিখছি। হঠাৎ মনে হলো কেউ একজন দক্ষিণের বারান্দায় নরম পায়ে হেঁটে যাচ্ছে। আমি কে কে বলতেই হাঁটার শব্দও থেমে গেল। আমি দুর্বল চিত্তের মানুষ নই, তবে যে কোনো সাহসী মানুষও কোনো কারণে বিশাল একটা বাড়িতে একা পড়ে গেলে একটু অন্যরকম বোধ করবে। আমার অন্যরকম লাগতে লাগল। সেই অন্যরকমটাও আমি ঠিক ব্যাখ্যা করতে পারছিলাম না। একবার মনে হচ্ছে পানি পিপাসা হচ্ছে, আবার পর মুহূর্তেই মনে হচ্ছে না, পানি পিপাসা না, অন্য কিছু। অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারলাম না। লেখার জন্য মাথা নিচু করতেই মনে হয় দরজার ফাঁক দিয়ে কেউ যেন আমাকে দেখছে। তাকালেই সরে যাচ্ছে। দুবার আমি ডাকলাম, কে, কে ওখানে বলেই লজ্জা পেলাম। কে কে বলে চেঁচানোর কোনো মানেই হয় না। এই সময় লক্ষ্য করলাম হারিকেনের আলো উজ্জ্বল হয়ে উঠছে, তেল কমে এসেছে, এক্ষুনি হয়তো দপ করে নিভে যাবে। এতে ভয় পাবার তেমন কোনো কারণ নেই। আরও একটি হারিকেন পাশের ঘরে আছে। সবুজ রঙের বড় একটা বোতলে কেরোসিন তেল থাকে। সেই বোতলটি একতলার রান্নাঘরে। তাছাড়া মোমবাতি তো আছেই। আমি নিভু নিভু হারিকেন নিয়ে একতলায় নেমে গেলাম। চা বানিয়ে খাবো, হারিকেনে তেল ভরব, রাতে খাবার কিছু করা যায় কিনা তাও দেখব। দেখলাম রাতে খাবার জন্য চিন্তিত হবার কোনো কারণই নেই। ইয়াকুব ভাত রেঁধে রেখে গেছে। কড়াইয়ে ডাল আছে, ডিম আছে, ইচ্ছে করলেই ডিম ভেজে নেওয়া যায়। চা বানিয়ে খেলাম। ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে দোতলায় উঠে এলাম। বারান্দায় পা দিতেই বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। মনে হলো সবুজ রঙের দূরে শাড়ি পরা একটি মেয়ে যেন হঠাৎ দ্রুত সরে গেল। মেয়েটির চোখ দুটি মায়া মায়া, কিন্তু এই অন্ধকারে মেয়েটার চোখ দেখার কথা না। তাহলে আমি কি দেখছি এসব? ঝড়ের বেগ খুব বাড়ছে, রীতিমতো ঝড়ো হাওয়া বইছে। আমি আমার ঘরের আগের জায়গায় ফিরে এলাম। জানালা দরজা সব বন্ধ করে দিলাম। শো শো শব্দ তবুও কমল না। ঠিক তখন বজ্রপাত হলো, প্রচণ্ড বজ্রপাত। সাউন্ড ওয়েভের একটা নিজস্ব ধাক্কা আছে। এই ধাক্কায় মোমবাতি কিংবা হ্যারিকেনের শিখা নিভে যায়। টেবিলের ওপর হ্যারিকেনের আলো নিভে গেল। হঠাৎ চারিদিকে গাঢ় অন্ধকার। আমি তখন পরিষ্কার শুনলাম মেইলি গলায় কেউ একজন বলছে, আপনি বাইরে আসেন। আমি চিৎকার করে বললাম, কে, কে কথা বলছে? সেই আগের কণ্ঠ আবার শোনা গেল, ভয় পায়েন না, একটু বাইরে আইসা দাঁড়ান। অল্প বয়স্ক মেয়ে মানুষের গলা, পরিষ্কার গলা। আমি আবার বললাম, কে, তুমি কে?
কোনো জবাব পাওয়া গেল না। মনে হলো কেউ যেন ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। ঘরের দরজাটা একটু ফাঁক করল। আমি উঠে বারান্দায় চলে এলাম। বারান্দায় কেউ নেই, তবুও মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে কিছুটা সময় আমি বারান্দায় থাকি। ধূপ ধূপ করে শব্দ আসছে। শব্দ কোত্থেকে আসছে ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোদাল দিয়ে কেউ মাটি কোপাচ্ছে। এই ঝড় বৃষ্টির রাতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে কে? আমি বারান্দার রেলিংয়ের দিকে এগিয়ে গেলাম। তখন বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম দক্ষিণ দিকের বাঁশবনের কাছে কোদাল দিয়ে একজন মাটি কোপাচ্ছে। যে মাটি কোপাচ্ছে সে হলো আমাদের ইয়াকুব। কিন্তু ইয়াকুব এখানে আসবে কেন? ও তো মেয়েকে নিয়ে শহরে গেছে। বিদ্যুৎ চমক দীর্ঘস্থায়ী হচ্ছে না। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি তাকে দেখছি। সে খুব ব্যস্ত হয়ে মাটি কোপাচ্ছে, গভীর গর্ত করছে। সে কি কবর খুঁড়ছে? পাশে কাপড় দিয়ে মোড়া লম্বা মতো ওটা কি? পরিষ্কার কিছু দেখছি না। বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই শুধু দেখতে পাচ্ছি। বুঝতে পারছি এটা বাস্তব কোনো দৃশ্য নয়। এই দৃশ্যের জন্ম আমার চেনা জানা জগতে নয়, অন্য জগতে, অন্য সময়ে। আমি বারান্দায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। মুষলধারে বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ইয়াকুবকে দেখছি। সে অতি ব্যস্ত, অতি দ্রুত কবর খুঁড়ছে। কার কবর? সবুজ কাপড়ে মোড়া একটা মৃতদেহ পাশে রাখা। বৃষ্টির পানিতে তা ভিজছে। এটা তার স্ত্রীর মৃতদেহ। কি আশ্চর্য! হাত পাঁচেক দূরে বাচ্চা দুটো বসে আছে। এরা এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। যে রূপবতী স্ত্রীর পালিয়ে যাবার কথা ইয়াকুব বলে, এটা কি সেই মেয়ে? এই মেয়েটিকে কি সেই হত্যা করেছিল? হত্যাকাণ্ডটি কোনো এক বর্ষার রাতে ঘটেছিল। কোনো এক অস্বাভাবিক উপায়ে সেই মুহূর্তটাই কি আবার ফিরে এসেছে? আমি দেখছি ইন্দ্রিয়ের অতীত কোনো একটি দৃশ্য ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ধরা পড়ছে আমার কাছে। আমি আমার এই জীবনে কোনো অতিপ্রাকৃতিক বিষয়কে স্থান দেইনি। আজ আমি এটা কি দেখছি? ভদ্রলোক এখানেই গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর কি হলো? তিনি বিরক্ত হয়ে বললেন, আপনাকে একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম, বলা হলো। এর আর তারপর বলে কিছু নেই। আমি বললাম, আপনি এই দৃশ্যটি দেখলেন, তারপর কি করলেন? তিনি বললেন, আপনি হলে কি করতেন? আমি বললাম, আমি হলে কি করতাম সেটা বাদ দেন। আপনি কি করেছেন সেটাই বলুন। তিনি বললেন, দাঁড়ান, আরও খানিকটা অ্যালকোহল গলায় ঢেলে নেই, তা না হলে বলতে পারবো না। ভদ্রলোক ঢক ঢক করে অনেকখানি কাঁচা হুইস্কি গলায় ঢেলে দিলেন। দেখতে দেখতে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল। তিনি স্থির গলায় বললেন, আমি সেদিন যা করেছিলাম একজন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ তাই করবে। আমি ছুটে গিয়েছিলাম সেখানে। প্রচণ্ড ভয়াবহ কোনো ঘটনার মুখোমুখি এসে দাঁড়ালে মানুষের ভয় থাকে না। এক জাতীয় এনজাইম শরীরে চলে আসে। তখন প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে। মানুষ শারীরিক শক্তি পায়। ভয় তখন কেটে যায়। আমার কোনো ভয় করছিল না। আমি দ্রুত গেলাম ওই জায়গায়। কাদায় পানিতে মাখামাখি হয়ে গেলাম। আমি বললাম, তারপর কি দেখলেন? তিনি বললেন, কি আর দেখব? কিছুই দেখলাম না। আপনি কি ভেবেছেন গিয়ে দেখব ইয়াকুব তার স্ত্রীর ডেড বডি নিয়ে বসে আছে? আমি বললাম, না, তা ভাবিনি। তিনি বললেন, নেচার বলুন বা ঈশ্বর বলুন বা প্রকৃতিই বলুন, এরা কোনো রকম অস্বাভাবিকতা সহ্য করে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। কাজেই আমি কিছুই দেখলাম না। বৃষ্টিতে ভিজলাম, কাদায় মাখামাখি হলাম। আমার জেদ চেপে গেল। পাশের বাগানের মালিকে ডেকে এনে সেই রাতেই জায়গাটা খুঁড়লাম। কিন্তু কিছুই পাওয়া গেল না। পরদিন থানায় খবর দিলাম। পুলিশের সাহায্যে
আবারও খোঁড়াখুড়ি করা হলো, কিছুই পাওয়া গেল না। সবার ধারণা হলো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাবা খবর পেয়ে আমাকে এসে নিয়ে গেলেন। দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসায় থেকে সুস্থ হলাম। শুনে অবাক হবেন, এই ঘটনার পর মাসখানেক আমি ঘুমাতে পারতাম না। আমি বললাম, গল্পটা কি এখানেই শেষ, নাকি আরো কিছু বলবেন? তিনি বললেন, না, আর কিছুই বলবো না। ভাই, আগেই তো বলেছি, এটা কোনো ভৌতিক গল্প না। ভৌতিক গল্প হলে দেখা যেত ইয়াকুব বউটাকে মেরে ওইখানে কবর দিয়ে রেখেছিল। ভৌতিক গল্প না বলেই ওইটা সত্যি হয়নি। তবে ওই বাড়ি আমি কিনে নিয়েছি। বর্ষার সময় প্রায় ওখানে একা একা রাত্রি যাপন করি। আমার দৃঢ় বিশ্বাস, ওই রাতে ঘটনার অংশবিশেষ আমি দেখেছিলাম। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম বলে বাকিটা দেখতে পারিনি। কোনো একদিন বাকিটা হয়তো দেখব। ইচ্ছে করলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। আপনি কি যাবেন? আমি বললাম, না না না, আমার ভূত দেখার কোনো ইচ্ছে নেই। আপনার ওই মালি, ইয়াকুব না কি যেন নাম বললেন, ও কি এখনো ওই বাড়িতে আছে? তিনি বললেন, হ্যাঁ, আছে। সে আপনার ঘটনা শুনে কি বলল? এটাও একটা মজার ব্যাপার। সে কিছুই বলে না, হ্যাঁও বলে না, আবার নাও বলে না, চুপ করে থাকে। ভালো কথা, এতক্ষণ যে আমাদের ড্রিঙ্কস দিয়ে গেল, কাজু বাদাম দিয়ে গেল, তার নামই ইয়াকুব। আমি তাকে সব সময় কাছাকাছি রাখি। আপনি কি তার সঙ্গে কথা বলবেন? ইয়াকুব, এই ইয়াকুব!